Excuse me, Dr. Banner. I need your help. What did you say your name was? If DNA is mutating, it would be enormously dangerous. It amounts to a kind of rebirth. স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর ট্রেলারটি আপনি যতবার দেখবেন তত বেশি লুকানো বিবরণ বা ডিটেলস আপনার চোখে পড়তে শুরু করবে। কিছু কিছু ডিটেলস এমনকি ট্রেলার থেকে বাদও দেওয়া হয়েছে এবং কিছু নির্দিষ্ট দৃশ্যে হয়তো কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রকে গোপনে লুকিয়ে রাখা হয়েছে। তো চলুন সবকিছু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। প্রথমত, এমন একটি দৃশ্য রয়েছে যেখানে স্পাইডারম্যান একটি বাসের পাশ দিয়ে দোল খেয়ে যায় এবং বাসের ভেতরে আমরা অল্প সময়ের জন্য একটি মেয়েকে বসে থাকতে দেখি। অনলাইনে কিছু ভক্ত বিশ্বাস করেন যে এই চরিত্রটি আসলে এক্সম্যানের রোগ হতে পারে, কারণ তার চুলের স্টাইলটি কমিক্সের রোগের ডিজাইনের মতো দেখতে। কিন্তু সত্যি বলতে এর সম্ভাবনা কম। সম্ভবত ভক্তদের বিভ্রান্ত করার জন্যই সেখানে একটি সাধারণ চরিত্র রাখা হয়েছে। মার্ভেল জানে যে দর্শকরা এই সিনেমায় এক্সম্যান চরিত্রগুলোর প্রত্যাশা করছেন, বিশেষ করে কারণ সেডি সিঙ্কের জিন গ্রে চরিত্রে অভিনয় করার গুজব রয়েছে এবং ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলও এই গল্পের সাথে জড়িত। ট্রেলারের এক পর্যায়ে ব্রুস ব্যানার পিটারকে বলেন যে তার ডিএনএ মিউটেট করছে বা পরিবর্তিত হচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে স্পাইডারম্যান এক্সম্যানদের মতো মিউট্যান্ট হয়ে যাচ্ছে। মার্ভেলে মিউট্যান্টরা এক্স জিন নিয়ে জন্মায়, যা তাদের জন্ম থেকেই প্রাকৃতিকভাবে ক্ষমতা প্রদান করে। ন্যামোর এবং মিস মার্ভেলের মতো চরিত্রগুলো এই ক্যাটাগরিতে পড়ে, কিন্তু স্পাইডারম্যান, হাল্ক এবং এমনকি ক্যাপ্টেন আমেরিকার মতো চরিত্রগুলো তাদের ক্ষমতা পরে অর্জন করেছিল। পিটারকে একটি তেজস্ক্রিয় মাকড়সা কামড়েছিল। হাল্ক গামা রেডিয়েশন থেকে তার ক্ষমতা পেয়েছিলেন এবং সুপার সোলজার সিরামের মাধ্যমে ক্যাপ্টেন আমেরিকার ডিএনএ পরিবর্তিত হয়েছিল। এই ধরনের চরিত্রগুলোকে সাধারণত এনহ্যান্সড হিউম্যান বা উন্নত মানব বলা হয়। ট্রেলারে স্পাইডারম্যানের শরীর স্ক্যান করার সময় ডিসপ্লেতে তাকে মিউট্যান্ট নয় বরং এনহ্যান্সড হিউম্যান হিসেবেই চিহ্নিত করতে দেখা যায়। কমিক্সে স্পাইডারম্যানের মিউটেশন যখন খুব বেশি বেড়ে যায় তখন সে মাঝে মাঝে একাধিক হাত এবং মাকড়সার মতো বৈশিষ্ট্যযুক্ত ম্যান স্পাইডারে পরিণত হয়। তবে সিনেমায় দৃশ্যত এতদূর যাওয়ার সম্ভাবনা কম। এর পরিবর্তে সিনেমাটি হয়তো পিটারকে অর্গ্যানিক ওয়েবিং দেবে, যার মানে সে ওয়েব শুটার ব্যবহার না করেও জাল ছুটতে পারবে। ট্রেলারে আপনি আসলে এর ইঙ্গিতও দেখতে পাবেন। একটি দৃশ্যে যখন সে নিচে পড়ে যাচ্ছে তখন মনে হয় না যে সে ওয়েব শুটার পড়ে আছে, কিন্তু তবুও সে জাল ছোড়ে। পরবর্তীতে দ্য হ্যান্ড নিনজাদের সাথে লড়াইয়ের সময় সে উন্নত জালের সাহায্যে একটি কাতানা বা তলোয়ার ভেঙে ফেলে। আরেকটি বিষয় হল, কিছু শটে স্পাইডারম্যানের চোখগুলো আরও বেশি গাঢ় এবং আক্রমণাত্মক দেখায়। এটি পিটারের আরও তীব্র বা রাগান্বিত রূপকে উপস্থাপন করতে পারে, ঠিক যেমন ব্রুস ব্যানার নিয়ন্ত্রণ হারালে হাল্কের আরও হিংস্র রূপে পরিণত হন। এবার চলুন জিন গ্রে সম্পর্কে কথা বলা যাক। ট্রেলারটি জোরালো ইঙ্গিত দেয় যে সে শক্তিশালী মাইন্ড কন্ট্রোল বা মন নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। একটি দৃশ্যে দেখা যায় তিনি মানসিকভাবে এমন একজন বয়স্ক নারীকে নিয়ন্ত্রণ করছেন যিনি একটি ট্যাঙ্ক চালাচ্ছেন, পশবত কোনো স্থাপনায় আক্রমণ করে পালানোর জন্য। আপনি এমনকি মাইন্ড কন্ট্রোলকে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে লাফিয়ে যেতেও দেখতে পাবেন। ব্রুস ব্যানার কেন শেষ পর্যন্ত আবার আরও হিংস্র হাল্কে পরিণত হন, এটি এর একটি ব্যাখ্যা হতে পারে। মনে আছে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে স্কারলেট উইচ কিভাবে হাল্কের মন নিয়ন্ত্রণ করেছিলেন? জিন গ্রেও হয়তো এমন কিছুই করতে পারে। ট্রেলারে স্পাইডারম্যানের জীবনচক্র নিয়ে কথা বলা একটি কণ্ঠস্বরও শোনা যায়। কিছু ভক্ত বিশ্বাস করেন যে ওই কণ্ঠস্বরটি টুমস্টোনের হতে পারে। আমরা অল্প সময়ের জন্য স্করপিয়নকেও একটি ধাতব স্যুটে দেখতে পাই, যার মানে হতে পারে যে টুমস্টোন তাকে কারাগার থেকে পালাতে সাহায্য করেছে এবং ওই স্যুটটি দিয়েছে। অনেক ভক্ত এও ধারণা করছেন যে ভেনাম হয়তো উপস্থিত হতে পারে, কারণ স্পাইডারম্যান নো ওয়ে হোমের শেষে সিম্বিয়টের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবসম্মতভাবে এই সিনেমায় ইতিমধ্যেই অনেক ভিলেন এবং প্লট লাইন রয়েছে। ভেনাম হয়তো এর পরিবর্তে পরবর্তী কোনো স্পাইডারম্যান সিনেমায় বা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে উপস্থিত হবে। ট্রেলারের আরেকটি আবেগমোহন মুহূর্ত হল এমজেকে লেখা পিটারের একটি চিঠি। চিঠিতে সে ব্যাখ্যা করে যে কোনো এক ভয়ঙ্কর ঘটনা ঘটা আটকাতে সবাইকে তাকে ভুলে যেতে হয়েছিল। সে স্বীকার করে যে সে তাকে ভালোবাসে, যদিও এমজে হয়তো আর তাকে মনে রাখেনি। এমন একটি দৃশ্যও রয়েছে যেখানে এমজে এবং নেড লিডসের অ্যাপার্টমেন্টের ভেতরে স্পাইডারম্যানের পোস্টার দেখা যায়। এটি ইঙ্গিত দেয় যে তারা হয়তো আবারও স্পাইডারম্যানের আসল পরিচয় বের করার চেষ্টা করছে। মজার বিষয় হল এমজে সেই একই ভাঙা কালো নেকলেসটি পরে আছে যা পিটার তাকে স্পাইডারম্যান ফার ফ্রম হোমে দিয়েছিল। সেই সিনেমায় এমজে নিজেই বুঝতে পেরেছিল যে পিটারই স্পাইডারম্যান, তাই হয়তো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।
অবশেষে সেই বড় লড়াইয়ের দৃশ্যটি আসে যেখানে স্পাইডারম্যান একা একাধিক হ্যান্ড নিনজাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ঠিক যেমন নো ওয়ে হোমের ট্রেলারের মতো মার্ভেল হয়তো স্পয়লার এড়াতে দৃশ্যটি থেকে নির্দিষ্ট কিছু চরিত্রকে ডিজিটালিভাবে মুছে ফেলেছে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন কিছু নিনজা পিটারের দিকে তাকিয়েও নেই, তারা অন্য কারোর দিকে তাকিয়ে আছে। ওই অনুপস্থিত চরিত্রগুলো হয়তো হাল্ক এবং পানিশার হতে পারে, যারা স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য উপস্থিত হবে। সুতরাং বড় প্রশ্ন থেকেই যায়, এই সিনেমার আসল প্রধান ভিলেন কে? কেউ কেউ মনে করেন এটি টুমস্টোন, অন্যরা বিশ্বাস করেন ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল গোপনে প্রধান খলনায়ক, আর কিছু ভক্ত মনে করেন যে এখনও এক পুরোপুরি লুকানো ভিলেন রয়েছে যাকে আমরা এখনও দেখিনি। আপনি কি মনে করেন? কমেন্টে আমাকে আপনার থিওরি জানান। আর আপনি যদি এই বিশ্লেষণটি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন আপনার জন্য দারুণ সব মার্ভেল কন্টেন্ট নিয়ে আসি।